নমস্কার, আমি পায়েল। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। আপনি যদি চ্যানেলে নতুন হন তবে প্লিজ গল্পে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্পটা একজন এমন লেখকের যিনি ভয়কে শুধু গল্পে লেখেননি, মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এডগার অ্যালেন পো। 1809 সালে জন্ম নেওয়া এই মার্কিন লেখককে বিশ্বজুড়ে হরর ও সাসপেন্স সাহিত্যের জনক বলা হয়। তার লেখার বিশেষত্ব ছিল মানুষের মনের ভিতরের অন্ধকার দিক, অপরাধবোধ আর ভয়কে অদ্ভুত বাস্তবতার সঙ্গে মিশিয়ে তোলা। তাকে আধুনিক ডিটেকটিভ গল্পের পথপ্রদর্শক হিসেবেও ধরা হয়। তার জীবনের শেষটা ছিল খুবই কষ্টের। দারিদ্র্য আর একাকিত্বের মধ্যে দিয়ে 1849 সালে তিনি মারা যান। তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে রয়েছে দ্য ব্ল্যাক ক্যাট, দ্য টেল টেল হার্ট আর দ্য ফল অব দ্য হাউস অব উশার। আজ আমি আপনাদের শোনাব এডগার অ্যালেন পোয়ের লেখা এক ভয়ঙ্কর অন্ধকারের গল্প, দ্য ব্ল্যাক ক্যাট, যেখানে ভালোবাসা ধীরে ধীরে বদলে যায় হিংসায় আর অপরাধবোধ লুকিয়ে থাকে নিজেরই ছায়ার মধ্যে। পুলিশ স্টেশনে বসে অরিন্দম যা বলেছিল তা শুনে সবাই প্রথমে ভেবেছিল পাগলের প্রলাপ, কিন্তু শুনতে শুনতে তারা বুঝেছিল এটা শুধু খুনের গল্প নয়, এটা এমন কিছুর গল্প যা দেখা যায় না তবুও থেকে যায়। অরিন্দম বলেছিল সে একজন খুনি, কিন্তু তাকে যে ধরিয়ে দিয়েছে সে মানুষ নয়, একটা কালো বিড়াল। ছোটবেলা থেকেই অরিন্দম ছিল খুব শান্ত স্বভাবের মানুষ। পশু পাখিদের সে খুবই ভালোবাসত। তার বাড়িতে ছিল অনেক পোষা প্রাণী, কিন্তু তাদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল একটা কালো বিড়াল। তার নাম ছিল প্লুটো। ও ছিল অরিন্দমের সবচেয়ে কাছের সঙ্গী। ওর শরীরটা ছিল পুরো কালো রঙের, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। ও খুব শান্ত ছিল, অন্যদের মতো চঞ্চল নয়। বেশিরভাগ সময় চুপচাপ অরিন্দমের পাশে বসে থাকত। আর ছিল অরিন্দমের স্ত্রী সুপর্ণা, শান্ত, স্নেহশীলা, আর অরিন্দমের মতনই পশু পাখিদের সেও খুব ভালোবাসত। প্লুটোকে সে নিজের সন্তানের মতনই দেখত। কিন্তু এই শান্ত সংসারের ভেতরেই ধীরে ধীরে জন্ম নিতে লাগল একটা অদ্ভুত অন্ধকার। প্রথমে কেউ টের পায়নি, অরিন্দম নিজেও না। তাকে বাইরে থেকে যতই শান্ত দেখাক, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। ছোটবেলায় বাবাকে হারানো, তারপর মায়ের মৃত্যু, সব দায়িত্ব হঠাৎ করে তার কাঁধে এসে পড়েছিল। চাকরিটাও সহজ ছিল না। নতুন বস, প্রতিদিনের অপমান, চাপ, সময় মতো কাজ না হলে অসহ্য কথা শোনা। দিনের পর দিন সবকিছু চেপে রাখতে রাখতে অরিন্দম ক্লান্ত হয়ে পড়েছিল। কারো সাথে ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না তার। আর সেই একাকিত্ব কাটাতেই সে আশ্রয় নিল একটি সহজ পথের, মদ। প্রথম প্রথম এই জিনিসটাই অরিন্দমকে স্বস্তি দিত। তার মনে হতো সে সবকিছু ভুলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে ওটাই হয়ে গেল তার অভ্যাস, তার রাগ আর তার অন্ধকারের দরজা। আর সেই দরজা খুলতেই বেরিয়ে এলো একটা অন্য অরিন্দম। ইদানিং সে লক্ষ্য করছিল তার প্রিয় বিড়াল প্লুটো তার কাছে আর ঘেঁষছে না। আগে যখন আদর করে ডাকত, প্লুটো ছুটে এসে তার পায়ে মাথা ঘষত।
মৃদু গড়গড় শব্দে ভালোবাসা জানাতো। কিন্তু এখন সব বদলে গেছে। প্লুটো দূরে দূরে থাকে, চোখে যেন এক অদ্ভুত ভয়। অরিন্দম যখনই কাছে যায় সে সরে যায় ধীরে ধীরে, যেন সে আগেই বুঝে গেছে এই মানুষটা আর আগের মতো নেই। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি অরিন্দম, ভেবেছিল হয়তো সাময়িক কিছু। কিন্তু দিন যত যেতে লাগলো তার ভিতরের অস্থিরতা ততই বাড়তে লাগলো। একটা ছোট্ট প্রাণী তার ডাকে সাড়া দিচ্ছে না, তাকে দেখলে পিছিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যেন তার অহংকারে আঘাত করছিল, আর সে আঘাত ধীরে ধীরে রূপ নিল একটা রাগের, একটা অদ্ভুত অন্ধকারের। একদিন মদের নেশায় সে প্লুটোকে কাছে ডাকল। বিড়ালটা এগিয়ে এলো না, হয়তো ভয় পেয়েছিল, আর সেই ভয়টাই অরিন্দমের রাগ আরও বাড়িয়ে দিল। সে জোর করে প্লুটোকে কোলে তুলে নিল। ভয় আতঙ্কে ছোট প্লুটো ছটফট করতে লাগলো। হঠাৎই তার নখের তীক্ষ্ণ আঁচড়ে কেটে গেল অরিন্দমের হাত। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। অরিন্দমের চোখ লাল হয়ে উঠল, মনে হলো যেন সে আর নিজের মধ্যে নেই। চারপাশে তাকালো সে, আর হাতের কাছে থাকা একটা ধারালো ছুরি তুলে নিল। তারপর প্লুটোকে শক্ত করে চেপে ধরে এক অমানসিক নিষ্ঠুরতায় এমন একটা কাজ করলো যা ভাবলেও শরীর শিউরে ওঠে। সে প্লুটোর একটা চোখ উপড়ে নিল। প্লুটোর আর্ত চিৎকারে ঘরটা কেঁপে উঠল। অরিন্দম পুরোপুরি হারিয়ে ফেলল তার মানবিকতা। মদের নেশা কেটে যাওয়ার পর অরিন্দম নিজের কাজটাই বিশ্বাস করতে পারছিল না। সে দেখল ঘরের এক কোণে প্লুটো চুপচাপ বসে আছে। তার একটা চোখ বন্ধ, আর একটা চোখে ছিল ভয় আর অবিশ্বাস। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটাই তাকে এমন কষ্ট দিয়েছে। অরিন্দম এগিয়ে গেল, ডাকলো তাকে, প্লুটো। কিন্তু এবার প্লুটো পিছিয়ে গেল, আর সেই পিছিয়ে যাওয়াটাই অরিন্দমের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি জাগালো। গিল্ট নাকি রাগ? ধীরে ধীরে অরিন্দম সম্পূর্ণ বদলে যেতে লাগলো। সে আর আগের সেই শান্ত মানুষটা নেই। তার ভেতরে যেন কিছু একটা নষ্ট হয়ে গেছে। সে হয়ে উঠেছে হিংস্র ও বর্বর। আজকাল প্লুটোকে দেখলেই তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রাগে ঘেন্নায় তার গা বমি বমি করে, যেন ওই এক চোখের দৃষ্টি তার প্রত্যেকটা পাপ, তার বর্বরতা, তার হিংস্রতা সবকিছু বারবার মনে করিয়ে দিচ্ছে। আর সেই জন্যই প্লুটোকে দেখলে তার ভেতরের অন্ধকারটা আরও জেগে ওঠে। এক গভীর রাত, ঘরের ভেতর অদ্ভুত নিস্তবতা। বাইরে হালকা বাতাসের শব্দ, আর ভেতরে অরিন্দমের ভারী নিঃশ্বাস। ছোট প্লুটো ঘরের এক কোণে চুপচাপ বসেছিল, আর তার সেই এক চোখ স্থির হয়ে তাকিয়েছিল অরিন্দমের দিকে। এই দৃষ্টিটা আর সহ্য করতে পারছিল না অরিন্দম। সে এগিয়ে গেল, ধীরে, খুব ধীরে। প্লুটো পিছিয়ে যেতে লাগলো ভয় পেয়ে, কিন্তু পালানোর জায়গা ছিল না। চোখের নিমেষে অরিন্দম তার গলাটা শক্ত করে চেপে ধরল। না, প্লুটো আর ছটফট করছিল না। সে মৃদু আওয়াজ করল। আওয়াজ নাকি ওটা কান্না? অরিন্দম বাড়ির সামনে পুরনো গাছটার দিকে এগিয়ে গেল। চারপাশে কেউ নেই, শুধু নীরবতা। এক হাতে প্লুটোকে শক্ত করে চেপে ধরে আর এক হাত দিয়ে একটা দড়ি গাছের ডালে বাঁধল অরিন্দম।
তার মুখে এখন একটা পৈশাচিক হাসি। তারপর দড়ির অন্য দিক প্লুটোর গলায় পেঁচিয়ে দিয়ে এক ঝটকায় সে দড়িটা টেনে ধরল। প্লুটোর চোখে শুধু ভয় আর একটা অদ্ভুত প্রশ্ন, কেন? কিন্তু অরিন্দমের মুখে কোনো ভাব নেই। প্লুটোর শরীরটা শূন্যে ঝুলছে। কিছুক্ষণ ছটফট, তারপর সব শান্ত। নিঝুম রাতে হাওয়া হঠাৎ একটু জোরে বইতে লাগলো। গাছের পাতা কাঁপছে, আর সেই অন্ধকারে ঝুলে আছে একটা নিথর ছায়া। কাজটা করে অরিন্দম মনে মনে একটা পৈশাচিক আনন্দ অনুভব করছিল। ঘরে গিয়ে কিছু হয়নি এমন ভান করে সে শুয়েও পড়ল। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত অনুভূতিতে। চোখ খুলেই দেখল ঘরের কোণে জ্বলছে আগুন, আর সেই সর্বগ্রাসী আগুন দ্রুত ছড়িয়ে পড়ল দেওয়াল, পর্দা, কাঠ সব কিছুর মধ্যে। অরিন্দম ও তার স্ত্রী কোনো মতে বেরিয়ে এলো বাইরে। দমকল ডেকে কোনো মতে সে আগুন নেভানো গেল, কিন্তু এরই মধ্যে সব পুড়ে ছাই। পরদিন লোকজন ভিড় করে এসেছে। কেন, কিভাবে আগুন লাগলো কেউ জানে না। অরিন্দম দাঁড়িয়েছিল একদম চুপ করে। হঠাৎ একজন বলে উঠল, দেখুন দেওয়ালটা। অরিন্দম সেদিকে এগিয়ে গেল। একটা দেওয়াল অদ্ভুতভাবে ঠিকঠাক রয়ে গেছে সেই আগুনের মধ্যেও। আর সেই দেওয়ালে একটা ছাপ, একটা কালো বিড়ালের ছায়া, গলায় দড়ি বাঁধা। অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল। ওটা কি, কি করে সম্ভব? অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তারপর কাকতালীয় বলে তখনকার মতো নিজের মনকে শান্ত করল। কিন্তু তার বারবার মনে হতে লাগলো, না না না, কিছু একটা ঠিক নেই। এর কিছুদিন পর এক রাতে অরিন্দম বসেছিল মদের ঠেকে। সেখানে সে দেখল একটা কালো বিড়াল, একদম প্লুটোর মতো, শুধু তার বুকের ওপর সাদা একটা দাগ। বিড়ালটা তার দিকে তাকিয়ে আছে, যেন তাকে চিনি। অরিন্দমের বেশ ভালো লাগলো বিড়ালটাকে। সে এগিয়ে গেল, আদর করে হাত বাড়ালো। এবার বিড়ালটা পালালো না, ধীরে ধীরে এসে তার পায়ে মাথা ঘষতে লাগলো। অরিন্দম সেটাকে বাড়িতে নিয়ে আসলো। কিন্তু অরিন্দম বুঝতেই পারেনি সে নিজের জীবনে নিয়ে আসছে একটা অভিশাপ। কিছুদিন যেতে না যেতেই অরিন্দম লক্ষ্য করল বিড়ালটার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন। সে বুঝতে পারল এই বিড়ালটা স্বাভাবিক নয়। তার বুকের সেই সাদা দাগ ধীরে ধীরে বদলাতে লাগলো। একদিন অরিন্দম হঠাৎ দেখল ওই দাগটা স্পষ্ট একটা আকার নিয়েছে, একটা ফাঁসির দড়ির মতো। অরিন্দম আঁতকে উঠল, আর সেই মুহূর্তে সে বুঝল যেটাকে সে মেরেছিল সেটা শেষ হয়নি। অরিন্দম বুঝতে পারল এই নতুন বিড়ালটার মধ্যে সে যেন আবার প্লুটোকেই দেখতে পাচ্ছে। ওর চোখ, ওর নীরব হয়ে তাকিয়ে থাকা সবকিছু যেন তাকে মনে করিয়ে দিচ্ছে তার পাপ, তার নিষ্ঠুরতা আর অমানবিক সেই কাজটা। ধীরে ধীরে এই বিড়ালটাকেও সে সহ্য করতে পারছিল না। বিড়ালটা যখন তখন তার পায়ের কাছে এসে মাথা ঘষত, গড়গড় শব্দ করে ভালোবাসা জানাতো। অন্য সময় হলে যেটা ভালো লাগতো অরিন্দমের, সেটাই আজ তার ভেতরে অসহ্য রাগ জাগিয়ে তুলছিল। একদিন বিড়ালটা আগের মতনই তার পায়ের কাছে ঘুরছিল। হঠাৎ পায়ে পা জড়িয়ে অরিন্দম হুমড়ি খেয়ে পড়ে গেল, আর সেই মুহূর্তে তার মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে পাশেই রাখা একটা কুড়ুল তুলে নিল সে।
ধীরে ধীরে বিড়ালটার দিকে তাকালো। তার চোখে তখন শুধুই হিংস্রতা, নেই কোনো দয়া। অরিন্দম কুড়ুলটা সোজা বিড়ালের মাথার দিকে তুলল, আর ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা আতঙ্কিত চিৎকার। কি করছো তুমি? অরিন্দম চমকে ফিরে তাকালো। সুপর্ণা দাঁড়িয়ে, ভয় কাঁপছে। সে বলে উঠল, তুমি পাগল হয়ে গেছো? ও একটা অবলা প্রাণী, ওকে মারতে যাচ্ছ? এই কথাগুলো অরিন্দমকে থামালো না, বরং তার ভেতরের অন্ধকারটা আরো উস্কে দিল। তার চোখ লাল হয়ে উঠল, মুখ বিকৃত। সে চিৎকার করে বলে উঠল, তুই আমাকে শেখাবি আমি কি করব আর কি করব না? তুই আমায় আদেশ করবি? এরপর সবকিছু যেন এক মুহূর্তে ঘটে গেল। রাগে উন্মত্ত হয়ে সে কুড়ুলটা ঘুরিয়ে দিল সোজা সুপর্ণার মাথা লক্ষ্য করে। একটা ভারী শব্দ, তারপর সব শেষ। ঘরটা নিস্তব্ধ। মেঝেতে পড়ে আছে সুপর্ণা, নিশ্চুপ। অরিন্দম কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে একটা অদ্ভুত শান্তি ফুটে উঠল। না, অনুশোচনা নয়, বরং সমস্যা মিটে যাওয়ার শান্তি। সে চারিদিকে তাকালো। কেউ দেখেনি, কেউ জানে না, কিন্তু এই লাশ। কিছুক্ষণ ভাবার পর তার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি এলো। তার পুরনো বাড়ির দেওয়ালে একটা অংশ একটু ফাঁপা ছিল। সে সেই দেওয়ালের ইটগুলো ধীরে ধীরে খুলতে শুরু করলো। তার ঘাম ঝরছে, হাত কাঁপছে, কিন্তু তবুও সে থামেনি। তারপর সে সুপর্ণার নিথর শরীরটা টেনে নিয়ে গেল আর দেওয়ালের ভেতরে লুকিয়ে ফেলল। এরপর এক এক করে ইটগুলো আবার বসিয়ে দিল। বালি সিমেন্ট ঠিক সব আগের মতো। কেউ বুঝতেই পারবে না এই দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সবকিছু শেষ করে অরিন্দম হাঁফ ছেড়ে বাঁচল। তার মনে হলো, আমি বেঁচে গেলাম। কতটা মানসিক বিকৃতি ঘটলে মানুষ এরকম অমানুষে পরিণত হয়, সেটা এখন অরিন্দমকে দেখলে বোঝা যায়। এরপর অরিন্দম পাগলের মতো খুঁজতে শুরু করলো সেই বিড়ালটাকে। ঘরের প্রতিটা কোণ, আলমারি, ছাদ, এমনকি বাড়ির বাইরেও। কারণ সে জানে এই সব কিছুর পেছনে ওই বিড়ালটারই হাত। ওকে ছেড়ে দিলে চলবে না। ও বেঁচে থাকলেই তার পাপ বারবার ফিরে আসবে। কিন্তু কোথাও কোনোখানেই বিড়ালটাকে খুঁজে পেল না সে। ধীরে ধীরে তার মনে হলো, হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, হয়তো এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে। হালকা হেসে অরিন্দম ভাবল, ভালোই হয়েছে, একটা আপদ নিজেই বিদায় নিয়েছে। এরপর ৩-৪ দিন ধরে খোঁজ চলল সুপর্ণার, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। না কোনো ফোন, না কোনো খোঁজ, না কোনো চিহ্ন। আর অরিন্দম, সে যেন কিছুই জানে না। পুলিশ এলে সে শান্ত গলায় সব প্রশ্নের উত্তর দেয়। আমি কিছুই জানি না, কোথায় গেছে, কেন গেছে। তার মুখে অবাক ভাব, আর চোখে ছিল কৃত্রিম উদ্বেগ। কিন্তু তার ভেতরে 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 সে সব জানত। সে জানত এই বাড়িরই কোথাও লুকিয়ে আছে সেই সত্য, যেটা কেউ জানে না, আর হয়তো কোনোদিন জানতেও পারবে না। পুলিশ তখনও পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজছে। ঘর, আলমারি, বিছানার নিচ, এমনকি রান্নাঘরের প্রতিটা কোণ। অরিন্দম দাঁড়িয়ে আছে, একদম শান্ত। তার মুখে একটা অদ্ভুত
আত্মবিশ্বাস, কারণ সে জানে তারা কিছুই পাবে না। শেষে যখন পুলিশ চলে যেতে উদ্যত, তখন অরিন্দম নিজেই এগিয়ে এলো। সে বলল, আপনারা চাইলে এই দেওয়ালটাও দেখে নিতে পারেন। এই বলে একটা লাঠি দিয়ে ঠুকল দেওয়ালে, ঠক ঠক ঠক। আর ঠিক তখনই দেওয়ালের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো। না, সেটা কোনো সাধারণ শব্দ ছিল না, সেটা ছিল একটা যন্ত্রণায় ভরা আর্তচিৎকার। পুলিশ থেমে গেল। শব্দটা আবার এলো, এবার আরো জোরে। পুলিশের সন্দেহ হলো যে শব্দটা দেওয়ালের ভেতর থেকেই আসছে। এরপর দেওয়াল ভাঙা হলো। আর তারপর যা বেরিয়ে এলো তা দেখে অরিন্দম সহ সেখানে থাকা সকলের শরীর ঠান্ডা হয়ে গেল। দেওয়ালের ভিতর লুকিয়ে রাখা সুপর্ণার মৃতদেহ, আর তার ঠিক মাথার উপরে বসে একটা কালো বিড়াল। চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে যেন সে সব জানে। অরিন্দম এইবার আর কিছু বলতে পারল না, কারণ তার নিজের হাতে তৈরি করা দেওয়ালই তার সত্যিটা ফাঁস করে দিয়েছে। অরিন্দম ভেবেছিল সে সব কিছু নিখুঁতভাবে লুকিয়ে ফেলেছে, কেউ জানবে না, কেউ বুঝবে না। কিন্তু সে ভাবেনি পাপ কখনো চুপ থাকে না। দেয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে শুধু একটা দেহ নয়, ফাঁস হয়ে গেল একটা মানুষের ভিতরের অন্ধকার। আর সেই কালো বিড়াল, সে নীরবে বলছিল, আমি ফিরেছি তোমার পাপের সাক্ষী হয়ে। আজ এ পর্যন্তই। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। পরের সপ্তাহে আবার হাজির থাকবো অন্য কোনো গল্প নিয়ে। গল্পটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাপোর্টই আমার নতুন গল্প বলার অনুপ্রেরণা। আর আপনি যদি চান আপনার লেখা গল্প আমাকে পাঠাতে, তো ডেসক্রিপশনে রাখা ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।